ব্যাপার তুমি? আমি বর্ষা জিসানকে তুমি বিয়ে করছো? কেন, কোনো সমস্যা আছে? জিসান ভালো ছেলে না? তুমিও তো ভালো না। আমি যখন টি শার্ট পরেছিলাম তুমি তো রেস্টুরেন্টের সামনে আমার কোন দিকে তাকিয়েছিলে সেটা তুমি নিজেই বলছিলে। ওখানে থাকা ছেলেগুলো তোমাকে দেখছিল, আমি তো শুধু বারণ। চুপ, তোমাকে আমার এখন সহ্য হয় না একদমই। আমি জিশানকে বিয়ে করছি, আর সেটা খুব তাড়াতাড়ি হতে যাচ্ছে। আমি জিশানকে ভালোবাসি। জিসান তোমাকে ভালোবাসে না বর্ষা, ওর থেকে তুমি কষ্ট পাবে। করো, আমার আর জিশানের বিয়েতে তুমি খাবার সার্ভ করিও। সহ্য করছিলে একটা। রেডি থেকো বর্ষা বিয়ের জন্য। রেডি তো থাকবোই। তবে জিসানকে নয়, আমাকে বিয়ে করার জন্য রেডি থেকো। এই বর্ষা তোমাকে বিয়ে করবে? কখনো না। বর্ষা তোমার মতো লুজার খ্যাত ছেলেকে বিয়ে করবে না। আবির কিছু বলল না। নীরা ঠিকই বলেছিল, বর্ষা আবিরকে কখনো ভালোবাসেনি, শুধু গেমস খেলেছে, তার ভালোবাসেনি। আর আবির ভেবেছে সেটা ভালোবাসা। পৃথিবীতে সত্যিকারে ভালোবাসা সহজে তৈরি হয় না। সত্যিকারে ভালোবাসাতে রুম ডেট করার চিন্তাটাও আসে না মাথার মধ্যে। বর্ষাকে নিয়ে আবির কখনো এমনটা ভাবেনি, অথচ বর্ষা আবিরকে নিয়ে কোনোদিন ভালোবাসা তোর ভালো লাগার দিক দিয়েও ভাবেনি। আবির আসলেই বোকা। মীরা অথবা নিধি তাকে পছন্দ করে, কিন্তু আবির বর্ষাকেই ভালোবাসে। আবির হেঁটে হেঁটে বাড়ির সামনে আসলো। রাতুলেরা মিউজিক প্লে করে, অ্যারাবিয়ান মিউজিক, জাম্বেল রিমিক্স ভার্সনে প্লেইং করে সাউন্ড জোরে দিয়ে দেয়। বোঝা যাচ্ছে এটা বিয়ে বাড়ি হতে যাচ্ছে। আবির গুটি গুটি পায়ে বাড়ির মধ্যে প্রবেশ করতে থাকে। তখনই পেছন থেকে সে বড় মায়ের ডাক শুনতে পায়। আবির ঘুরে বড় মায়ের কাছে এসে দাঁড়ালো। কোথায় ছিলি? কালকে থেকে তোকে দেখছি না আমি। কি হয়েছে? তুই তো কখনো কিছু চাস না, হঠাৎ এভাবে চাচ্ছিস যে? আমি বর্ষাকে চাই, আমাকে দেবে বলো? এটা কিভাবে সম্ভব খোকা? ওর তো জিশানের সাথে বিয়ের কথা চলছে। যদি জিসান বিয়ে না করে তাহলে? জিশান তো বিয়ে করবে, সবাই মত দিয়েছে। সমস্যা কোথায়? সবার মতামত ঠিক আছে, সবাই রাজি, তবুও মনে করো হঠাৎ করে জিসান বলল বিয়ে করবে না, বা জিসান বিয়ে করতে চাইছে না, তখন কি করবা? যদি এমন হয় তাহলে সবকিছু আমি ব্যবস্থা করব। পাগল ছেলে একটা। যা রুমে যা। বড় মা সেখান থেকে চলে যায়। আবির মুচকি হাসলো। এই হাসিটা কেউ দেখেনি, আর দেখলেও আবিরের এই রহস্যময় হাসির কারণ জানবে না কেউ। সে ঠিক সময়ে হাসির মানেটা সবাইকে বুঝিয়ে দিবে। বর্ষার রুমে বসে আছে অতসী, রাতুল, নীরা, ফারাদ এসে বর্ষার সামনে দাঁড়ায়। নিধিকেও টেনে নিয়ে এসেছে অতসী। সবাই বর্ষার সামনে এসে দাঁড়ালো। রাতুল বলল, যেন বর্ষা নিজেকে ভাবওয়ালি গার্ল থেকে একটু সহজ করে নিল। সে কফির অর্ডার করতে এগিয়ে যেতে থাকে। ছেলেটার পাশে থাকা মেয়েটা ততক্ষণে সেখান থেকে চলে গেছে। জিসান এখন ওই মেয়ের পিছেই গেছে। তবে অর্ক আর রিফাত দুজনের দুই দিক থেকে জিসানের উপর নজর রাখছে। জিসানের একটা ভুল বর্ষার পরিবারের কাছে দিতে পারলেই বিয়ে হবে না জিসানের সাথে। আর বর্ষার চোখে ওরা দুজন দুজনার আড়ালে হিরো হতে যাচ্ছে। বর্ষা মাথায় ওড়না পেঁচিয়ে নিল। আবিরের কাছে যায় সে। আবিরের দিকে তাকিয়ে বলে, তুমি অনেক কষ্ট পাচ্ছ তাই না আবির? আবির প্রথমে ঘাবড়ে যায় হঠাৎ করে বর্ষার আগমনে, তারপর হাসি মুখে বলে, না না, কষ্ট কেন পাবো? বর্ষা আবিরকে করুণ স্বরে বলল, আমাকে তোমার চশমাটা দিবে? একটু পড়তে ইচ্ছে করছে, জানি তুমি রাগ করবে না। আবির চোখ থেকে চশমা খুলে দিল। বর্ষার কাছে চশমাটা দিয়ে দেয়। বর্ষার চশমা নিজের চোখে পড়ে নেয়। আবিরকে আর কিছু বলে না। বর্ষা এগিয়ে যায় ছেলেটার দিকে। সাধারণ একটা মেয়ে সেজে ও ছেলেটার পাশ দিয়ে কফির অর্ডার দিতে গেল। ছেলেটা প্রথমবার বর্ষার দিকে তাকায়। এখানে থাকা সব স্টাইলিশ মেয়েদের মধ্যে ছেলেটা একটা সাধারণ মেয়েকে দেখে কিছুটা অবাক হয়। বর্ষা কফির অর্ডার দিয়ে মগ হাতে নিয়ে এগিয়ে আসতে থাকে। ছেলেটার কাছে এসে সে থামলো, আশেপাশে তাকায়, তারপর একটু নিচু হয়ে পায়ের দিকে হাত দিতে থাকে, কিন্তু আবার উঠে সোজা হয়ে দাঁড়ায়। কয়েকবার একই রকম করতে থাকে। ছেলেটার পাশে দাঁড়িয়ে বর্ষার এই কাণ্ড দেখতে থাকে। বুঝে যায় বর্ষার কিছুতে সমস্যা হয়েছে। ছেলেটা এগিয়ে আসে বর্ষার কাছে। বর্ষা ছেলেটাকে দেখেই বলল, কিছু মনে না করলে কফির মগটা একটু ধরবেন? আমার পায়ের জুতো হয়তো ছিঁড়ে যাচ্ছে, একটু ঠিক করতে হবে।
ছেলেটা ভদ্র ছেলের মতো কফির মগটা হাতে ধরে নেয়। আবির দূর থেকে এগুলো ঝাপসাভাবে দেখছে, কিন্তু কিছুই সে এখন বলতে পারছে না। কিছু বললে বর্ষা যদি অপমান করে সবার সামনে, এটা ভেবে আবির কেবল ফ্যাল ফ্যাল করে দেখছে। বর্ষা সোজা হয়ে দাঁড়ায়, ছেলেটা থেকে ঘুরে দাঁড়ালো সে। ছেলেটা চশমা পরা এমন সরল মেয়েটাকে দেখে কিছুটা অবাক হয়, কারণ মেয়েটার চলন খ্যাত হলেও বেশ মায়াবী চেহারা, তার উপর সুন্দরী। বর্ষা কফির মগ হাতে নিয়ে আশপাশে তাকিয়ে বলে, ওহ নো, সব জায়গা ভর্তি, কোথাও হয়তো বসার জায়গা নেই। বান্ধবীদের বললাম আমি আসবো না, এসব জায়গাতে আসতেই আমার ভালো লাগে না। সবাই শুধু নিজেদের মতো করে মজা করে, আমি কেন যে আনন্দ করতে পারি না, কোথায় যে বসি। ছেলেটা বর্ষার দিকে একটু সরে আসে। ভদ্রতার সহিত বর্ষাকে ছেলেটা বলল, মানে ছেলেটার নাম হলো প্লাবন। প্লাবন বলল, কিছু মনে না করলে আপনি আমার টেবিলে বসতে পারেন। আমি আর আমার বোন এসেছি এখানে, ও একটু অন্যদিকে গিয়েছে, আর তাছাড়া বোনের জন্য পুরো টেবিলটাই রিজার্ভ করে নিয়েছিলাম। আপনি চাইলে বসতে পারেন। বর্ষা মুচকি হাসলো, কারণ ছেলেটা এবার নিজ থেকে কথা বলা শুরু করেছে। আর বর্ষা তো ঠিক এটাই চেয়েছিল। বর্ষা আবারও চারপাশে ঘুরে ঘুরে তাকিয়ে বলে, এছাড়া কোনো উপায় তো দেখছি না, কিন্তু আপনার যদি সমস্যা হয়, না থাকুক, আমি কোথাও দাঁড়িয়ে দাঁড়িয়ে একা সময় পার করে দেব। এমনিতে সবসময় একাই থাকি, বান্ধবীগুলো হয়েছে এক একটা শয়তান, দরকার ছাড়া খোঁজও নিবে না। আমার বেলকনি, ছাদ, পুকুর পাড়, রাস্তার পাশে বসে থাকতে ভালো লাগে, অভ্যাস আছে। শুধু আমার বক বক শোনার মতো কেউ পাশে থাকে না। কোনো সমস্যা নেই, আপনি আমার টেবিলে আসুন আর যত খুশি বক বক করুন, আমি শুনি। এমনিতেই একা বসেছিলাম, কিছু ভালো লাগছিল না। বোন বলল আসছি, সে যে গেল আর খোঁজ নেই। আপনার সমস্যা যদি হয় তাহলে থাকুক। বর্ষার কোনো কথা বলল না। ছেলেটা টেবিলে যে বসলো। ছেলেটা বর্ষার সামনে চেয়ারে এসে বসছে। বর্ষার কফি ঠান্ডা হয়ে গেছে এতক্ষণ। একটা ছেলে পটাতে ওর এখন ঠান্ডা কফিও খেতে হবে। বর্ষার চুমুক দেয় কফিতে। বর্ষার উপরের ঠোঁটে কফি লেগে থাকে। ছেলেটা হা হয়ে বর্ষার ঠোঁটের দিকে তাকিয়ে আছে। বর্ষা বলে, আমার এমন কোলাহল ভালো লাগে না। নীরব পরিবেশ, একলা চাঁদ, সাথে থাকবে ফিরে বাতাস, পাশে একটা সঙ্গী, দুজনে বসে চাঁদের আলোতে গা ভাসাবো, হাতে থাকবে কফির মগ, আমি তার কাঁধে মাথা রাখবো। আচ্ছা, আপনার কি এমন কোনো সঙ্গী আছে? ছেলেটা জবাব দেয় না। সে বর্ষার ওষ্ঠা ধরে নির্লিপ্ত বিকুল দৃষ্টিতে চেয়ে আছে। বিকুল চাহনির এই অপ্রকাশিত কথন যেন ছেলেটার মনে ভাবনার এক বিশাল শৈল্পিক ভাস্কর্য নির্মাণ করেছে। ছেলেটা একটা রুমাল এগিয়ে দেয় বর্ষার দিকে। মেয়েটাকে দেখে ছেলেটা মুগ্ধ। অপরিচিত হয়েও এভাবে মিশে যে বর্ষা কথা বলছে, যা ছেলেটা বর্ষাকে নিয়ে ভাবতে থাকে। অন্যদিকে শুভ থানার সামনে এসে বাইক থামিয়ে নামলো। নামতে ফোন বের করে কোথায় যেন কল দেয়। তারপর থানায় প্রবেশ করে। মাসুম রাহাত আর সিয়াম আগে থেকে থানায় বসে আছে। আলফা সাহেবও বসে আছে ওসির সামনে। একটু পর আলফা সাহেবের প্রাণপ্রিয় বন্ধু মিস্টার সারাদ সাহেব, মানে আবির ও জিসানের বাবা, আসবে দেশে। তারপর সোজা সে গ্রামে যাবে সারাদের ভাইয়ের মেয়ে নীরার বিয়েতে। শুভ এসে সামনে দাঁড়ায়। সবাই মিস্টার রহস্যময়কে দেখে অবাক, কেউ তাকে চেনে না। এমনকি মিস্টার মাসুম মিস্টার রহস্যময়ের সাথে কথা থাকলেও তাকে চেনে না। মিস্টার রহস্যময় আসলে কে? মিস্টার রহস্যময়কে দেখে আলফা সাহেব বলল, আমার ছেলে চলে এসেছে, এবার বলুন কি করবেন? আপনার ছেলেকে বলুন সে কি কি করেছে। ও, তার মানে আমাকে ধরে আনাটা উদ্দেশ্য ছিল না, আমার ছেলেকে দেখতে চেয়েছিলেন, তাই তো? আলফা সাহেবের কথা শুনে পুলিশ ইশতিয়াকের দিকে তাকায়। ইশতিয়াক একটু আড়ালের দিকে যায়। মিস্টার রহস্যময় চুপচাপ পুলিশ আর ইশতিয়াকের ইশারা কথা দেখছে। মনে মনে সে হাসলো। তারা তো জানে না রহস্যের বেড়াজালে এখন সবাই বন্দী। মিস্টার রহস্যময় একটা চেয়ারে যে বসলো। মাসুম এগিয়ে আসে তার দিকে। পুলিশ অফিসার ফিরোজ সাহেবের দিকে একটা পেপার এগিয়ে দেয়। থানার ওসি ফিরোজ সাহেব কাগজটা হাতে নিয়ে তাকিয়ে থাকে। সেখানে ওনার নাম লেখা, ওনার পরিবারের সব সদস্যদের নাম, কতজন তারা, কোথায় কোথায় আছে, কে কি করছে, সবকিছু ডিটেলস লেখা। এরপর ওনার বড় পদের অফিসারের নাম, একইভাবে তার পরিবারের সব ডিটেল সেখানে লেখা। ফিরোজ সাহেব একটা ঢোক গেলে রহস্যময়ের দিকে তাকালো। পেছন থেকে রাফাত বলল, রাহাত, পর্যায়ক্রমে এখানে আপনি সহ যত বড় পর্যায়ের অফিসার আছে সবার নামও ডিটেলস দেওয়া আছে, আর ওদের পিছনে আমাদের লোক ঘুরছে। বড় স্যার বা আপনাদের স্যারকে যদি না যেতে দেন তাহলে বুঝতেই পারছেন কি হতে পারে। একটা কথা, আমরা কিন্তু হুমকি দেই না, কাজ করার পর হুমকি দেই।
এখানে এই বিভাগের প্রধান আসছে, আপনি বললে প্রধানমন্ত্রীও এখানে দেখি। সবাই চুপ হয়ে আছে। পুরো থানার পুলিশ এখন ভয়ে চুপ হয়ে আছে। আলফাজ সাহেব শব্দ করে হাসলেন। চেয়ার থেকে উঠে দাঁড়ালেন তিনি। রহস্যময় ছেলেটার হাত ধরে থানা থেকে বের করলো। আলফাজ সাহেব তার ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে বলল, আমি জানতাম তুই এরকম কিছু করবি। আমরা নেতারা জেতার জন্য টাকা দিয়ে খেলি, আর তুই মাইন্ড দিয়ে খেলিস। আমার বন্ধু আসছে, যাচ্ছি। আলফাজ সাহেব গাড়িতে করে সেখান থেকে চলে যায়। ইস্তাক মোবাইলে আলিফ সাহেবের কাছে মেসেজ করে জানায়, বস, রহস্যময়কে দেখা তো দূর, ওর সাথে কথা বলারও সুযোগ পায়নি পুলিশ। এই আলফাজ স্যার ঠিক আছে শুধুমাত্র তার এই বুদ্ধিমান ছেলের জন্য। কিছু তো আমাদের করতে হবে। ইস্তাকের মেসেজে রিপ্লাই দেয় আলিফ সাহেব, কিছু তো করতেই হবে আমাদের, তবে খুব দ্রুত কিছু করতে যাচ্ছি। রহস্যময়ের মতো একজনকে পেয়েছি, আপাতত সে নেই, কিন্তু খুঁজে তো তাকে পাবই। তাকে দিয়ে এবার আলফাজ সাহেবের সাথে খেলবো, দেখি যে কত দূর এগোতে পারে। ওনাদের মধ্যে আর কোনো কথা হয় না। মাসুম রহস্যময়ের সামনে আসলো। মিস্টার রহস্যময় ইশারায় ওদেরকে চলে যেতে বলল। ওরা তিনজন চলে যায় সেখান থেকে। মিস্টার রহস্যময় আবারও পকেট থেকে ফোন বের করলো। এবারও কাকে যেন ফোন করে। মিস্টার রহস্যময় কিছু কথা বলে রেখে দেয়, আর কোনো কথা হয় না। ফোন কেটে দেওয়া হয়। মিস্টার রহস্যময় থানা থেকে কিছুটা দূরে বাইক চালিয়ে চলে আসে। জনশূন্য জায়গাতে এসে গা থেকে সবকিছু খুলে সাধারণ ড্রেস পরে। রহস্যময় হলো শুভ। শুভ এবার নিজ বাড়ির দিকে এগিয়ে যেতে থাকে। জিসান নতুন একটি মেয়ের সাথে দারুণ ফ্লার্ট করছে। মেয়েটার নাম সিমি। সিমির সাথে বেশ তাড়াতাড়ি জিসান সখ্যতা গড়ে তুলেছে। জিসান সিমির হাত ধরে দাঁড়িয়ে আছে। সিমি হেসে হেসে জিসানের গা ঘেঁষে বেশ হাসি মুখে প্রেমালাপ চালিয়ে যাচ্ছে। অর্কা রিফাত সবকিছু ফোনে রেকর্ড করছে, কিন্তু জিসান বর্ষার বাবার কাছে এতটাই ভালো ছিল যে এসব ছোট্ট বিষয় নিয়ে তিনি কখনো বর্ষার সাথে বিয়ে ভাগ মেলাতেন। আরো বড় কিছু করতে হবে জিসানের বিরুদ্ধে, আর সেটা আবির করবে খুব তাড়াতাড়ি। সে এখন চুপচাপ সবকিছু দেখে যাচ্ছে। সময় ও সুযোগ খুব তাড়াতাড়ি আবিরের কাছে আসতে যাচ্ছে। বর্ষা ছেলেটার দিকে তাকায়। ছেলেটা যেন বর্ষাকে নিয়ে অনেক কিছুই ভাবছে। একজন সাধারণ মেয়ে বর্ষা, কতই না মিশুক সে। ছেলেটা যেন এমন একটা মেয়েকে খুঁজছে আজীবন। তার চোখে সব মেয়ে ভাব একটু বেশি নাই। ছেলে দেখলেই মুখ ঢাকা শুরু করে, যেন মেয়েরা নিজেকে কত কি মনে করে। অথচ বর্ষা কত মিশুক, কোনো অহংকার নেই ওর মনে। আমাকে যেতে হবে এবার। আপনার নামটা তো জানা হলো না। আমি প্লাবন। আপনার নামটা হয়তো জানলাম না। ও আমি না মানে আমি জুথি, আসি। আমাদেরকে আর দেখা। বর্ষা কফির মগ রেখে সেখান থেকে দ্রুত চলে আসে ভিড়ের মধ্যে। আবিরের কাছে এসে চশমা চোখে পরিয়ে দেয়। আবির বর্ষার দিকে তাকিয়ে প্রশ্ন করে, কোথায় ছিলে এতক্ষণ? কেন? কে ওই ছেলে? তোমাকে আমার সবকিছুর কৈফিয়ত দিতে হবে? ছাচ্চা কোথাকার, আমার সামনে আসো কেন? তোমাকে মোটেও সহ্য হয় না আমার। বিয়ের পর তো আরো বেশি করে সামনে থাকবো, তখন কি করবে? হোয়াট ননসেন্স! তোমার সাথে আমার বিয়ে? হাউ ফানি! স্বপ্ন দেখেই যাও। আমি তো স্বপ্ন দেখি না, স্বপ্ন আমাকে নিয়েই ভাবে। তুই যেমন আমাকে নিয়ে স্বপ্ন দেখতে বাধ্য হবে। শাট আপ, গো টু হেল। বর্ষা কথাটা বলে জিসানকে খোঁজার জন্য বের হয়। আবির এভাবে অপমানিত হয়ে চুপচাপ চেয়ারে বসে থাকে। নিধি এসে ওর পাশে বসলো। আবিরের দিকে তাকিয়ে বলল, যে মেয়ে পাত্তা দেয় না তাকে কেন চাচ্ছিস তুই? সে আমাকে ভালোবাসে, আমাকে বলেছিল। সে তোকে কখনো ভালোবাসেনি, ভুল মানুষকে ভালোবেসে ফেললি তুই। না, সে আমাকে ভালোবাসে, আর ওর সাথে আমার বিয়ে হবে। এটা তো আমি করবই। হাসি পাচ্ছে আবির, তুই তো কিছু বুঝবি না, থাক বর্ষাকে নিয়ে। নিধি চলে যায়। আবিরও বসে থাকে না, সে বর্ষার দিকে এগিয়ে যেতে থাকে। বর্ষা জিসানকে খুঁজতে খুঁজতে একটা জায়গায় আসে। হঠাৎ পেছনে কে যেন এসে দাঁড়ায়। বর্ষা ঘুরে তাকায়। রনি আর তার লোকেরা এখানে দাঁড়িয়ে আছে। বর্ষা রনির দিকে তাকালো। রনিকে আপাতত পাত্তা না দিয়ে সে ঘুরে তাকায় সামনে। রনি বলে, হ্যাঁ জান, তোমার জন্য এই যে এখানে এসেছি। আজ তোমাকে দেখা পেলাম। জান? আমি কখন তোমার জান হলাম? একটা ছেলে কাউকে পছন্দ করলে সে জান হয়ে যায়। তোমাকে এইরকম ড্রেসে মানাচ্ছে না। টি শার্ট পরে যেন তোমার সবকিছু আমি দেখতে পারি। আহ, কি জিনিস! বাহ! বর্ষা ঠাস করে একটা চড় দেয় রনির গালে। আবির কেন সেদিন ওর সামনে এসে আড়াল করছিল ছেলেগুলো থেকে বর্ষা বুঝতে পারে, কিন্তু এইসব নিয়ে সে কথা বলে না। বর্ষা রনিকে এড়িয়ে সেখান থেকে চলে যেতে চায়। আবির সেখানে এগিয়ে আসে। সজীব কানে কানে রনিকে বলে, চান্দু আসছে রে, মালটারে নিয়ে আর একটু খেলা যাক।
সজীব কথাটা বলে আবিরের কাছে দ্রুত এগিয়ে আসে। আবিরের হাত ধরে টেনে আনে বর্ষার পিছনে না তাকিয়ে ওদের থেকে চলে যেতে থাকে। সজীব বর্ষার ওড়না জোরে টান দেয়, আর রনি বর্ষার কোমরে হাত দিয়ে দ্রুত পেছনে ওরা সরে আসে। সজীব ওড়না নিয়ে আবিরের হাতে দিয়ে দেয়। আবির কিছু বোঝার আগেই ঘটনা ঘটে গেছে। বর্ষাকে সে ডাকার সুযোগও পায়নি। বর্ষা পেছনে ঘুরতে দেখে আবিরের হাতে পেঁচানো ওর ওড়না। আবিরের ডান হাত ওঠানো ভাবে আছে। বর্ষা ভাবে আবির তার কোমরে হাত দিয়েছে, সাথে ওড়নাটা অন্ধকারে খুলে নেওয়ার চেষ্টা করেছে। তারপর আবির বুঝতে পারে না কি হতে যাচ্ছে, কিন্তু যা কিছু হতে যাচ্ছে সেটার জন্য হয়তো আবির মোটেও প্রস্তুত নেই। আবিরের দিকে এগিয়ে আসে বর্ষা আবিরের এমন কাণ্ড দেখে রাগে যেন দিশেহারা হয়ে যায়। আবির বলে, এইভাবে তাকিয়ে আছো কেন? তুই একটা জানোয়ার, সেটা আমার জানা ছিল না। অনেক ছেলে দেখেছি, কিন্তু তুই। কি মামা, অন্ধকারে একটা মেয়েকে পেয়ে এভাবে ওড়না খুলে নিচ্ছেন? দেখলাম বডিতে হাতও দিচ্ছেন, এমন কেন? সজীবের মুখ থেকে কথা শুনে বর্ষা নিজেকে ধরে রাখতে পারে না। ঠাস ঠাস করে দুইটা চড় আবিরের গালে বসিয়ে দেয়। চিৎকার করে বর্ষা কথাটা বলতে থাকে, কুত্তার বাচ্চা, তোর মতো ছেলে আমি কোথাও দেখিনি। তোর লজ্জা নেই? এত এত অপমান করি, তারপরে কেন তুই আমার পিছে ঘুরিস? বর্ষার চিৎকার চেঁচামেচিতে সেখানে এতক্ষণে অনেক মানুষ এসে জটলা বাঁধিয়েছে। আবি যেন স্তব্ধ হয়ে যায়, ফ্রিজ হয়ে ঠায় দাঁড়িয়ে থাকে সেখানে। কি বলবে বা তার এখন কি করা উচিত সে বুঝে উঠতে পারে না। চোখ মুখ যেন ওর জ্বলা শুরু করেছে, তালগোল পাকিয়ে যাচ্ছে সবকিছু। নীরা সবাই বসেছিল, হঠাৎ একদিকে এত জটলা দেখে সবাই দ্রুত সেখানে এগিয়ে আসে। জিসানও চিৎকার চেঁচামেচি শুনে এদিকে তাকায়, দেখে কিছু মানুষ ভিড় জমা। দ্রুত সেখানে এক এক করে বাড়ির সবাই আসলো। সবাই এসে দেখে বর্ষার কাপড় আবিরের হাতে, ফোলা পেট দেখা যাচ্ছে বর্ষার চোখে ছলছল করছে পানির সরোবর। বর্ষা বলতে থাকে, তোকে আমি প্রথমে ভালো ছেলে ভেবেছিলাম, কিন্তু তুই জঘন্য মনের মানুষ। তোকে নীরা ভালো কেন বলে আমি বুঝি না। তোর মধ্যে লালসা বেশি। তোকে গালি দিলেও গালিরা লজ্জা পাবে। হারামি কুকুর, যা সামনে থেকে। আবির মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। জিসান এগিয়ে আসে আবিরের দিকে, আবিরের সামনে এসে ওড়নাটা নিয়ে বর্ষাকে পরে দেয়। তারপর সোজা আবিরের কাছে এসে আবিরের গালে ঘুষি দেয়। আবির ছিটকে পড়ে যায় ওখানে। রনিরা এগিয়ে আসে, সুযোগে আবিরকে কয়েকটা লাথিও দিতে থাকে। সবাই চুপচাপ এগুলো দেখছে। বিটেলে 5 জন মানুষ এগিয়ে আসে। শুভ, নিধি, নীরা, অর্ক আর রিফাত এসে রনিদের থামায়। শুভ রনির দিকে তাকিয়ে বলে, তোরা আমার ভাইকে মারছিস, তোদেরকে আমি। গুড, এখন বাদ দে, আবিরকে নিয়ে চল এখান থেকে। শুভ আবিরকে টেনে তোলে সেখান থেকে। আবিরকে শুভ ধরে নিয়ে কফি হাউসে প্রবেশের রাস্তায় আসলো। ওদিকে তুষার শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে বর্ষাকে দেখছে। বর্ষাকে অতসী, রাতুল আর ফারাদ নিয়ে যায় টেবিলের দিকে। নীরা শুভকে প্রশ্ন করে, আবিরকে নিয়ে কি করবি? চুপচাপ কেন মার খেলো? জানি না, সন্ধ্যা এসেছে, তোরা পরে আয়, আমি আবিরকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছি। বাসি, আমি এই অবধি কোনো ছেলেকে ভালোবাসি বলিনি। তোমাকে বারবার বলতে ইচ্ছে করে। কেমন আর কতটুক ভালোবাসো এটা টের পাচ্ছি, আমি স্পর্শ করলেই সেটা দোষে। এভাবে কেন কথা বলছো? তুমি স্পর্শ করবে তবে বিয়ের পর। আমি তো চলে যাচ্ছি না, তাই না? তুমি আনস্মার্ট একটা মেয়ে, বুঝি না বিয়ের আগে যা খুশি করলে এটাতে বাধা কেন দেয় মানুষ। এইসব নিয়ে কথা বলতে চাই না, আমাকে ছাড়ো। আমার এগুলো একদমই ভালো লাগে না। ছাড়বো না আমি, তোমাকে কাছে চাই এখনই। উনি না আপনাকে ছাড়তে বলল? ছাড়েন বলছি। জিসান চমকে উঠে ছেড়ে দেয় বর্ষাকে। পিছনে ঘুরে তাকায়, শুভর বোন নিধি দাঁড়িয়ে আছে। নিধিকে দেখেও চমকে উঠল, কারণ নিধি এদের 2 বার বর্ষাকে জিসানের লালসা থেকে বাঁচিয়েছে। জিসানের থেকে ছাড়া পেয়ে বর্ষা সেখান থেকে চলে আসে। জিসান রেগে নিধির দিকে তাকায়। নিধির কাছে এসে গাল টিপে ধরে বলে, তোর জন্য বারবার সে আমার থেকে দূরে যাচ্ছে, বেশি বুঝিস তুই, তাই না? দেখ, ভালো করে শোন, কান দুটো ভালো করে খাড়া কর। আমি বর্ষাকে কাছে চাই। তোর সাথে আমার কোনো প্রকার ঝামেলা নেই। তুই আমাকে চিনিস না, আমিও তোকে চিনি না, তাই আমাদের মতো ঝামেলা না থাকাই ভালো। না হলে এর ফলে যে কতটা খারাপ হবে
সেটা তুই নিজেও আন্দাজ করতে পারবি না, বুঝছিস? আমার গাল ছাড়। তোর মতো ছেলের কাউকে স্পর্শ করার যোগ্যতাও নেই। জনগণ আবিরকে নয়, তোকে পেটালে ভালো হতো, বেয়াদব কোথাকার। নিধি কথাটা বলে জিসানের মুখে থুতু দিয়ে চলে যায়। জিসান তাড়াতাড়ি টিস্যু পেপার বের করে মুখ থেকে থুতু মুছে নেয়। রাগে জিসানের শরীর রিরি করতে থাকে। রনিতের ফোন দেয়। 2 মিনিটের মধ্যে রনিরা এসে হাজির হয় জিসানের সামনে। জিসান বলে, এই কুত্তার বাচ্চাটা, মেয়েটাকে আমি বোঝাতে চাই যোগ্যতা কাকে বলি। আমার কাজে বাধা দেওয়া, আমাকে অপমান করলে এর ফল কতটা খারাপ হতে পারে সেটা ওই মেয়েকে না বোঝালে আমার সম্মান থাকবে না। হয়েছে, কোন মেয়ে? 2টো মেয়েকেই আমার চাই, আগে নিধি পরে বর্ষা। বর্ষা মানে? আপনি তো বিয়েই করতে যাচ্ছেন, তাহলে এটা কি বলছেন? কিসের বিয়ে? বর্ষার প্রতি বিয়ের আকর্ষণ আসেনি। কিছু মেয়ে থাকে যাদেরকে বিছানাতেই মানায়, আর কিছু মেয়ে আছে বউ হিসেবে। বর্ষাকে বউ হিসেবে চাই না আমি। ওরা সবাই নিশ্চুপ হয়ে গেল। ওরা নিজেরাই বর্ষাকে পেতে উৎসুক, আর যে পেতে যাচ্ছে সে একেবারে চাহিদার সুদা পান করে ছেড়ে যেতে ইচ্ছুক। কি নিয়ম! যাকে মানুষ চায় তাকে পাওয়া তো দূরে থাক, তাকে ধরে রাখলেও থাকতে চায় না। আর যাকে চায় না সে যেচে পড়ে সে হাতে পায়ে ধরে নিজেকে রাখতেও চায়, কিন্তু আমরা তাকে বুঝি না, রাখিও না। হারিয়ে থাকা রাভার বেড়া জালে পরে আমরা সব সম্পর্কটাকে অনেক কঠিন করে ফেলি। সম্পর্কটা তখন ভালোবাসার নয়, চাহিদার হয়ে যায়। সম্পর্কটাকে ব্যবহার করি প্রতিযোগিতা হিসেবে। কে কতটুকু ভালোবাসি তা হাত কাঁটা, রুম ডেট, পালিয়ে যাওয়ার চিন্তায় ব্যস্ত হয়ে পাল্লা দেই ভালোবাসার দৌড় প্রতিযোগিতায়। কি করলো? নিধি আমাকে অপমান করেছে। ওই দেখ মেয়েটা, ওকে যত তাড়াতাড়ি পারিস তুলে নিয়ে যাবি। বাকিটা আমি বলবো কি করতে হবে। আমাকে এটিটিউড দেখায়। জিসান নিজের ভাইয়ের এটিটিউড সহ্য করতে পারে না, আর অন্য কারোটা তো অনেক দূরের ব্যাপার। ওকে। ওরা সেখান থেকে চলে আসে। কিছু দূর এসে শান্ত রনিকে বলল, ভাই জিসান অনেক ডেঞ্জারাস মানুষ। ম্যাটার টাকা আছে তো সেজন্য মানুষকে মানুষ মনে করছে না। আমার একটা প্ল্যান আছে। কি প্ল্যান? বর্ষাকে বিয়ের আগে তুলে আনবো, জিসানকে ডাকবো, সেখানে সাথে নিধিকেও আনবো। জিসান এসে বর্ষার আর নিধির কাছে যাবে, কিন্তু বর্ষা জিসানকে এভাবে দেখে ভুল বুঝবে আর বিয়ে করবে না বর্ষাকে। তখন বর্ষা আপনার হয়ে যাবে। নিধির ব্যাপারটা দারুণ আইডিয়া, চলো কাজে লেগে পড়ি। আর একটা কথা, সেদিন রাতে যাদের সাথে ঝামেলা হয়েছিল ছেলেগুলো এখনো মানুষ, তাই ওদেরকেও একটু সাইজ করতে হবে। ওকে, প্ল্যান অনুসারে বিয়ের রাতেই বা আগে বর্ষাকে তুলে নিয়ে যাবো এখান থেকে। রনির কথায় সবাই হ্যাঁ সূচক জবাব দেয়। জিসান নিজেকে বড় কিছুই মনে করছে, কিন্তু সে যে জানে না কত বড় বোকামিও করতে যাচ্ছে। এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে আলফাজ সাহেব, ওনার পেছনে ইস্তিয়াক, মাসুমেরা দাঁড়ানো। আবিরের বাবা সারাত সাহেব দেশে আসছে। আলফাজ সাহেবের সাথে ছোট থেকেই বন্ধুত্ব। আবিরের মাকে নিয়ে পালাতে সাহায্য করেছিল আলফাজ সাহেব। এর আগে একবার দেশে এসেছিল সারাত সাহেব, আলফাজের সাথে সময় কাটিয়েছিল। এবার তার ভাইয়ের মেয়ে নীরার বিয়ের কথা চলছে, আর সেখানে তিনি থাকবে না তা কি হয়? এজন্য তাকে দেশে আসতে হয়েছে। আলফাজ সাহেব ওনাকে রিসিভ করতে এসেছেন। একজন বয়স্ক লোক এগিয়ে এসে আলফাজের দিকে, উনি দৌড়ে যে বুকে জড়িয়ে নেন তাকে, বলে, কি ব্যাপার বন্ধু, তুই তো দেখি আরো ইয়াং হয়ে গিয়েছিস। বিদেশিনী কোনো মেয়ের পাল্লায় পড়েছিস নাকি? হুর, এই বয়সে আমাদের ছেলে মেয়েরা টাঙ্কি মারবে, আমি এইসব করব? বেয়াদব মার্কা কথা বলিস। চল চল, এত কথা বাদ দে। সকালেই নেই ইরাত ভাইয়ের মেয়েকে নীরাকে দেখতে আসবে। এখনই চল, গ্রামে রওনা দিই। পৌঁছাতে ভোর রাত হবে। হ্যাঁ ঠিক আছে, গাড়িতে বসেই কথা হবে। সারাদের থেকে ইশতাক ব্যাগ নিয়ে গাড়িতে ওঠেন। আবিরের বাবা তিনি। জিসান আর আবিরকে দেশে পাঠিয়েছে অনেক আগে। আলফাজ সাহেবের সাথে বন্ধুত্ব অনেক পুরনো, ছোটবেলা থেকে ওরা বেশ ঘনিষ্ঠ। গাড়ি চলতে থাকে। আলফাজ সাহেব কোনো সিকিউরিটির সাথে নেয়নি। সারাদ সাহেব প্রশ্ন করে, তোর ছেলের কি খবর? হাসছিস কেন বল? ভালো আছে।
দুজন গল্প করতে করতে গ্রামের দিকে এগিয়ে যেতে থাকে। বর্ষা গাড়ির জানালার পাশে বসে আছে, জানালা হালকা করে বাইরে তাকিয়ে আছে। ওর মনটা কেমন যেন একটু খারাপ হয়ে আছে। জিসানের এমন আচরণ বর্ষা হঠাৎ করে মেনে নিতে পারছে না, কিন্তু সে কি করবে? জিসানকে অনেকটাই ভালোবেসে ফেলেছে। ভালোবাসা বড়ই অদ্ভুত অনুভূতি। ভালোবাসা হলো এক ধরনের সুপ্ত অনুভূতি। এই অনুভূতির আবার আর এক নাম হলো মায়া। মায়া জিনিসটা আরো অদ্ভুত। ভালোবাসার অনুভূতিটা মানুষের মস্তিষ্ক আর মনকে সম্মোহন করে, শাখা তৈরি করে। প্রধান শাখার নাম মায়া। তবে মায়া আবার গঠিত হয় আবেগ, আকাঙ্ক্ষা, ভালো লাগার মধ্য দিয়ে। সবকিছু যখন বিশাল আকার ধারণ করে তখন তৈরি হয় টান। আর এই টান আবার এক প্রকার ভালোবাসা। ভালোবাসার সমান টান, সমান মায়া, সমান আবেগ, আকাঙ্ক্ষা, ভালো থাকার ইচ্ছে, এটাই হলো সৃষ্ট ভালোবাসা। তবে ভালোবাসা তৈরির জন্য দরকার একটু সামান্য ভালো লাগা, ভাবনা, যা তৈরি করার জন্য ছেলেরা মেয়েদের পিছনে পড়ে থাকে, একটা ছেড়ে আর একটা ধরে। আবার মেয়েরা কাকে ছেড়ে কাকে চুজ করবে দুটো নয়, এমন একটা জিসানের মতো বেয়াদব ছেলেকে নিয়ে ভাবনাতে বসে যায়। তখন না পারে ভাবনা থেকে বের হতে, আর না পারে ভাবনা থেকে এক্সচেঞ্জ করতে। অর্থনীতির ভাষাতে উপযোগের মতো ভালোবাসাটাও তখন উপযোগ সৃষ্টি করে কপত কপতির কাছে। বর্ষার মনে তদনুরূপ জিসানের প্রতি এই বিচরণ পক্ষপাতিত্ব ছাড়া অহেতুক গাঢ় হতে চাচ্ছে। কিন্তু বর্ষা জানে না সে ভুল করতে যাচ্ছে। ভাবনাতে এখন জিসান থাকলেও আবির এসে হঠাৎ করে উকি দিচ্ছে। কিন্তু পরক্ষণে আবিরের কাণ্ডগুলো বর্ষার আখি যুগলের স্বপ্নের মতো ভাসতে থাকে। মনে পড়ে ওর জিসান তাকে রহস্যময় সেজে বাঁচিয়েছিল। জিসান তার জন্য ফুল রেখেছিল। জিসান তার জন্য প্রায়োরিটি দেখিয়েছে। যেখানে আবির নামক বেয়ারা আগাছা সৃষ্ট লতার আবির্ভাব যেন তুচ্ছ। আবির শুধু শরীরটাকে বুঝেছে, বর্ষার কিছু ভাবতে চায় না। আবিরকে সে কখনো গ্রহণ করবে না। বর হিসেবে গ্রহণ করাটা বহু নিকৃষ্টতা। আজ্ঞিনঞ্জন যেন না চলে বর্ষার মনে আবিরকে পাওয়ার। সে তুষ্টভাবে তার জিসানের কাজে নয়, আবিরের এমন বিজন মূর্তির রূপের পিছনে থাকা হিংস্র মানুষকে দেখে। ওদিকে জিসান বর্ষাকে কাছে পাবার চরম বাসনা উদিত হতে থাকে মনের অনিত্য গভীরে। শুধু বর্ষা নয়, সাথে নিধিও আছে। দুজনকে কাছে পেতে চাইছে, আর তার জন্য মরিয়া। গাড়ি প্রায় বাড়ির কাছে চলে এসেছে। বর্ষা লুকিং গ্লাসে চোখ দেয়। পেছনে একটা বাইক এগিয়ে আসছে। বাইকে তুষার নামের ছেলেটা। বর্ষা একটু চমকে উঠল, তুষার এখানে কেন আসছে? এমন প্রশ্ন নিজেকে করে বর্ষা। কিন্তু বাইকটা ওভার স্পিডে ওদের বাড়ি ছাড়িয়ে সামনের দিকে এগিয়ে চলে যায়। বর্ষা যেন হাঁপ ছেড়ে বাঁচে। কফি হাউস থেকে বাড়িতে আসতে বেশ সময় লেগেছে। আবিরের ঘটনাটা বাড়ির কেউ জানে না। আবির মারের দাগগুলো ভালো মতো ঠিকঠাক করে নেয়। শুভ কেবল চুপচাপ দেখেছে আবিরের কাজগুলো। শুভ কিছুই বলে না। আবির যা করে সেটাতে শুভ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। তারাও বাড়ির উদ্দেশ্য বের হয়। গাড়ি থেকে এক এক করে নামে, সবাই চলে যায় বাড়ির মধ্যে। অতসী দৌড়ে আসে বর্ষার কাছে। সে বলে, বর্ষা আপু, তোমাকে ধন্যবাদ অনেকগুলো। কেন রে, কি করলাম আমি? ছেলেটা এখন বারবার ফোন দিচ্ছে, মেসেজ করছিল, লেখা ছিল, অতসী আমি তোমাকে চাই, প্লিজ কোনো ছেলের দিকে তাকাবে না। আমি রিপ্লাই করিনি। সবসময় মনে রাখবি, গুরুত্ব কম দিলে গুরুত্ব বেশি পাবি। না, ভুল কথা। গুরুত্ব তাকেই বেশি দিতে হবে যে গুরুত্ব বোঝে। গুরুত্ব না দিলে গুরুত্ব পাওয়া যায় না। টিকটক দেখেন, সেখানে দেখবেন কন্টেন্ট হিসেবে ব্যবহার করে একটা স্ক্রিপ্ট। আগে ছেলেটা পা ধরতো, একটু হাত কেটে গেলে দৌড়ে আসতো দেখতে, একটু অসুস্থ হলে বারবার ফোন করতো, একটু মেসেজ দিতে দেরি করলে 1000টা মেসেজ আসতো, প্রশ্ন থাকতো কেন দেরি করে রিপ্লাই করছি। কিন্তু এখন সে কিছুই করে না। এখন তার পা দুটো ধরি আমার সাথে থাকার জন্য, কিন্তু সে থাকে না। কেন এমন করে ছেলেটা জানেন? কারণ মেয়েটাকে যখন প্রায়োরিটি দেওয়া হয়েছিল সেটা বোঝেনি। যখন সে গুরুত্ব দেওয়াটা তুলে নিয়েছে তখন মেয়েটা তাকে চেয়েছে। মন তো অনেক কিছুই চায়, মনে সব চাওয়া পূরণ করতে পারে না মনের মালিক। এই জন্য কি মন ছেড়ে চলে যায় নাকি? মন কিন্তু নিজ থেকে খারাপ হয় না, মনকে খারাপ আমরাই করি। মনের খাবার কি জানেন? নিজেকে ভালো রাখা। তবে নিজের ভালো রাখার জন্য 10 জনকে কষ্ট দেওয়াটা মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়। আসি মিস জ্যোতি, গুড নাইট। আসলে এই কথাগুলো বলছিল প্লাবন। হঠাৎ করে বর্ষার পেছনে এসে কথাগুলো বলে চলে যায়। প্লাবন নামে ছেলেটা কখন যে ওদের পেছনে এসে দাঁড়িয়ে বর্ষার আর অতসীর কথা শুনছিল জানেই না ওরা। গাড়িগুলো গেটের সামনে রাখা হয়েছিল, সবাই নামছিল। ওরাও নেমে বাড়ির মধ্যে প্রবেশের সময় প্লাবন এসে দাঁড়ায় সেখানে। প্লাবন কথাগুলো বলে চলে যাচ্ছিল, তখনই বর্ষা পেছন থেকে তাকে ডাক দেয়। হাই ছেলে, আপনি এত সুন্দর করে কথা বলেন কেন? হ্যাঁ হ্যাঁ, আপনি যেমন সুন্দর মাইন্ড হ্যাক করতে পারেন। আমি মাইন্ড হ্যাক?
না হলে আমি কোনো কিছু আসলাম বলুন? আসলে আমার বোন খুব কাঁদছিল একটা মূল্যবান জিনিসের অভাবে। কি মূল্যবান জিনিস? তার একটা ভাবির অভাব। সে একটা ভাবির জন্য কান্না করছিল। আসি। প্লাবন কথাটা বলে সেখান থেকে হন করে চলে যায়। বর্ষা হা হয়ে প্লাবনের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। এই প্রথমবার বর্ষা তাৎক্ষণিক পরিচয়ে কোনো ছেলের প্রতি ইমপ্রেস হয়ে গেছে, যা কখনো এমনটা ঘটেনি। সব ছেলে ভালোবাসা দেখিয়েছে, কিন্তু এভাবে ইমপ্রেসিভ কিছু করেনি। ছেলেটার কথা শুধু কথা নয়, যেন তীর সোজা মস্তিষ্কে এসে লাগছে বর্ষার। আপু, কি হলো? দাঁড়িয়ে কি দেখছো? ছেলেটাকে চেনো তুমি? চলে গিয়েছে তো, চলো ভেতরে। চল। আবির আর শুভ দূরে বাইক নিয়ে দাঁড়িয়েছিল। শুভ আবিরের দিকে একটু রাগে দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করে, কি ব্যাপার? ছেলেটা বর্ষার সাথে এত কথা বললো, তুই চুপচাপ দেখছিস? বিয়েটা হতে দে। কেন হাসলাম সেটা প্রশ্ন করবি না। সবসময় হাসির কারণ বলা যাবে না। নে তোর বাইক। নাও আই উইল বি খ্যাত বয় লাইক হাবাগোবা। হা হা হা। আবির কথাটা বলে চোখে চশমাটা ঠিক করে নিল, শার্টের হাতা ছেড়ে দিয়ে হাঁটতে হাঁটতে বাড়ির মধ্যে প্রবেশ করে। শুভ বোকার মতোই তাকিয়ে থাকে আবিরের দিকে। তারপর আলিফ সাহেব বসে আছে ব্যালকনির চেয়ার। ভাবনাটা আবিরকে নিয়ে, কারণ আসল রহস্যময়ের সাথে আবিরের বুদ্ধিটাই টেক্কা দিতে পারবে। এক কথাতে আলিফ সাহেব আবিরের প্রতি ইমপ্রেস হয়ে গিয়েছে। এই ইমপ্রেসনেস আবিরকে খোঁজার জন্য উঠে পড়ে লেগেছে তার মন। তবে আবির কোথায়? এমনিতে আলফা সাহেব কাজ পুলিশ নিয়ে যেও কিছু করতে পারেনি। শুনেছে মিস্টার রহস্যময় ছেলেটা পুলিশদের সব পরিবারের উপর নজর রেখেছে। আলফা সাহেব বের না হলে সবাইকে ওরা মেরে ফেলবে। আলিফ সাহেব কতগুলো ভাবছিল, হঠাৎ ওনার পেছনে মীরা এসে দাঁড়ায়। মামা, তুমি আবিরকে কোথায় পেয়েছিলে? সত্যি করে বলো না একটু। কি হলো তোর? আর তুই হঠাৎ এত চুপ হয়ে গিয়েছিস? আগে তো হাসি খুশি ছিলি। বলো না মামা। আসলে আসার পরে রাস্তার পাশে একে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। ছিল না ওর বলা যায়, শুধু নামটা বলতে পারছি না। সাথে করে নিয়ে আসি। ছেলেটা অনেক ভালো। কেন, কি হয়েছে? না এমনি। কালকে কখন যাবে নীরা ভাবিদের বাসায়? সকালে রেডি হয়ে নিস জলদি। মীরা সেখান থেকে চলে আসে। আবির কেউ ভুলতেই পারছে না। বারবার আবিরের কথা মীরার মনে পড়ছে, যা কখনো কোনো ছেলের প্রতি হয়নি। মীরার সাথে অব্দি দু একজন ছেলে কথা বললে এভাবে আকর্ষণতা বাড়েনি, কিন্তু হঠাৎ করে আবিরের প্রতি মীরার এই ভাবনার কোনো মানেও খুঁজে পাচ্ছে না। ভোররাতে সবাই জেগে যায়। একটা গাড়ি নীরাদের নানু বাড়িতে এসে প্রবেশ করে। বাড়ির দারোয়ান চিৎকার করে ডেকে ডেকে বাড়ির সবার ঘুম ভাঙিয়েছে। ইরাদ সাহেব আর তার শ্বশুর বাড়ির বাইরে আসলেন। একটা দামি গাড়ি দাঁড়িয়ে আছে বাইরে। গাড়ির দরজা খুলে দুজন লোক বের হলো। দুজনকেই বেশ ভালো মতোই চেনে ইরাদ সাহেব। ইরাদ এসে জড়িয়ে ধরে তার বাইকে। আলফা সাহেবকেও জড়িয়ে দেন তিনি। আছে সে সিঁড়ির দিকে তাকালো। চুপচাপ বেশ কিছু সময় দাঁড়িয়ে থাকে। হঠাৎ অনুভব করে কে যেন ওর পাশে দাঁড়িয়েছে। আবির ঘুরে তাকাতে দেখে আলফা সাহেব দাঁড়ানো। তারপর আবির ঘুরে আলফা সাহেবের দিকে তাকালো। উনি আবিরকে প্রশ্ন করে, তুমি কি আমাকে চেনো? আবির মাথা নেড়ে না সূচক ইশারা করে। আলফা সাহেব আর কিছু বললেন না। দুজনে পাশাপাশি দাঁড়িয়ে থাকে। নীরবতা ভেঙে আবিরই তিনি প্রশ্ন করে, তা এখানে কেন? মেহমানেরা চলে এসেছে, সবাই সেখানে আছে, তুমি যাবে না? আমার প্রয়োজনীয়তা সেখানে কারো কাছে নেই। যার কাছে আছি সে নিজেই আমার রুমে। যখন সে আসবে তাকে নিয়ে যাব। আপনি জাননি? আপনার তো সারাত সাহেবের পাশে থাকা উচিত। তা ঠিক। আচ্ছা তাহলে আসো, আমি যাই। আলফা সাহেব এগিয়ে যায় নিচের দিকে। আলফা সাহেব সিঁড়ি বেয়ে একটু একটু করে নিচের দিকে এগিয়ে যাচ্ছে। মেহমানদের কাছে আসতেই সারাত বলে, সবাই ঘুরে সিঁড়ির দিকে তাকায়। আলিফ সাহেব চমকে ওঠে। আলফা সাহেবকে খুব ভালো করে চেনেন তিনি। আলফা সাহেবকে দেখেই বসা থেকে উঠে দাঁড়ালেন। মনে মনে বলে, কি ব্যাপার? ও ওখানে কেন? নিশ্চয়ই ওর ছেলে এখানে এসেছে। ইস্তাক আমাকে কিছু বললো না কেন? আর নীরার কিছু হয়নি আফজাল? যদি হয় তাহলে বিয়ের এখানে কখন দেবে না? যদি হয় তাহলে বিয়ে এখানে কখনো দিবে না। শত্রুর সাথে কখনো সম্পর্ক করব না আমি। তারপরে আলিফ সাহেব মুরাদ সাহেবকে প্রশ্ন করে, ওই লোকটাকে চিনলাম না তো।
উনি তো জিসানের বাবার বন্ধু। বিয়েতে ইনভাইট হয়ে এসেছেন, আবার চলে যাবে। ও আচ্ছা। আলফাজ সাহেব এগিয়ে আসেন সামনে। আলিফকে দেখে তিনি অবাক হয়, কারণ এক জায়গাতে দুজন শত্রু একে অপরকে সহ্য করতে পারে না। যদিও আলফাজ সাহেব আলিফকে তেমন কেয়ার করে না, কারণ আলফাজ সাহেবের ছেলে মিস্টার রহস্যময় আছে তো তাই। কিন্তু আলফাজ সাহেব বেশ কয়েক বছর ওনার ছেলের মুখটাও দেখেনি। মুখোশ পরে আলফাজ সাহেবের সাথে মিস্টার রহস্যময় মানে শুভ দেখা করেছে। শুভ এগিয়ে আসে আলফাজ সাহেবের কাছে, ওনাকে নিয়ে আলাদা জায়গাতে বসিয়ে দিয়ে যায়। সবাই এখন নীরার অপেক্ষা করছে। নীরার দরজা খুলে বের হলো। আবির নীরার দিকে তাকায়। সম্পর্কে কাজিন হলেও একে অপরের বেস্ট ফ্রেন্ড যেন ওরা। নীরাকে সামান্য সাজুগুজুতে গর্জিয়াস লাগবে আবির তা ভাবেইনি। আবির নীরাকে দেখে হা হয়ে যায়। নীরা এসে আবিরের সামনে দাঁড়িয়ে তুড়ি বাজিয়ে বলে, হাঁ করে কি দেখিস? আমি বর্ষা না, বুঝলি? আরে তোকে এত সুন্দর লাগছে কেন? ও মা, তুই কবে থেকে মেয়ে পটানোর কাজ শুরু করেছিস? চুপ কর, চল নিচে। আবির নীরাকে ধরে নিচের দিকে এগিয়ে যেতে থাকে। এক ধাপ করে সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকে ওরা দুজন। অতসী বলে, নীরা আপু আসছে। সবাই সিঁড়ির দিকে তাকায়, দুজন মানুষের পা দেখা যাচ্ছে। আস্তে আস্তে সবাই দুজন মানুষের প্রতিবিম্ব দেখতে পাবে। কয়েক সেকেন্ডের মধ্যে সবাই নীরার পাশে আরো একটি ছেলে নীরাকে ধরে এগিয়ে আনছে। নীরার মাথায় ওড়না টাঙানো। নীরার পাশে থাকা ছেলেটা হলো আবির। আলিফ সাহেব আবারও বসা থেকে উঠে দাঁড়ালো। নীরবও উঠে দাঁড়ায়। মীরা এতক্ষণ তাকায়নি সেদিকে, কিন্তু হঠাৎ নীরবকে দাঁড়াতে দেখে সে নীরাদের দিকে তাকাল। নীরার পাশে আবিরকে দেখে মীরা শটান হয়ে উঠে দাঁড়ায়। বাড়ির প্রায় সবাই অবাক হয়ে গেছে, কারণ সবাই ভাবছে এই প্রথমবার ছেলে পক্ষ মেয়েকে দেখতে এসে মেয়ের আগমনে উঠে দাঁড়াচ্ছে। জিসান মনে মনে বলে, নীরার জন্য এত সম্মান। বর্ষা মনে মনে বলে, নীরা আসতেই ওরা এভাবে উঠে দাঁড়াচ্ছে কেন? কবে থেকে নীরা এদের মনে এত জায়গা বানিয়ে নিল? কিন্তু নীরাকে সবার সামনে বসিয়ে দেয় আবির। তবু ওরা কয়েকজন দাঁড়িয়ে থাকে। আবির কোনো দিক তাকায় না। নীরাকে বসিয়ে দিয়ে আবির হেঁটে চলে যাওয়ার প্রস্তুতি নিয়ে পা বাড়াতেই আলিফ সাহেব বলল, আবির তুই এখানে? ইয়েস, আবির তুমি এখানে কি করো? কোথায় যাচ্ছেন আপনি? এত পালাতে হয়? মেয়ে দেখার অনুষ্ঠান যেন হঠাৎ নিস্তব্ধ হয়ে যায়। আবির সবার দিকে একবার তাকানোর জন্য চোখ ঘোরাতে থাকে, কিন্তু সংকোচতায় আবার চোখ নামিয়ে নিল। তখনও তিনজন দাঁড়িয়ে আছে। আবির সবাইকে অবাক করে দিয়ে বলে, আপনারা বসুন, পরে কথা হবে। আগে আমার কাজিন নীরাকে দেখুন। আর আমি নীরার কাজিন হই, পালাচ্ছি না, আমি এখানেই আছি। আবিরের কথা শুনে নীরবেরা অবাক চোখে তাকায়, কিন্তু আবির বসতে বলার পর সবাই বসে। আলিফ সাহেব মনে মনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে, তবে মীরা যেন চোখই সরাতে পারছে না। আবির দূরে যে দাঁড়ায়। বর্ষা মনে মনে বলে, কি ব্যাপার আবির? এই চান্ত ছেলেটা এত মানুষের ইমপ্রেস কবে করেছে? আবিরকে দেখে ওরা দাঁড়িয়ে গেছে। কি আবির, কি করেছে সে? কি করে ও? আবির একা দাঁড়িয়ে থাকে। নিধি আসে ওর পাশে। আবির একটু মুচকি আসলো। শুভ আসে ওর পাশে। নিধি প্রশ্ন করে, কি ব্যাপার, তুই কি অঘটন ঘটিয়ে আসছিস? তেমন কিছু না, সামান্য মাইন্ড গেম, তবে সেটা কষ্টের নয়, অবাকের। পরে সব বলবো। হ্যাঁ, কত অবাকের তা সে নীরবের বোনকে দেখেই বোঝা যাচ্ছে। আবিরের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। উফ, তুই যেখানেই যাস একটা না একটা মেয়ে ঘটিত ব্যাপার থাকেই। আমার কি দোষ? মীরা আমার উপর একটু বেশি ফিদা। আমি বুঝতে পারছি না কি করা উচিত। আমি তো এমনিতে কিছু বলিনি। মীরাকে সামলা ভাই, তোর দিকে যেভাবে তাকাচ্ছে মনে হচ্ছে তোকে আজ পিটাবে। পারবে না, নিধি আছে তো, সেভ করবে আমায়। হ্যাঁ, নিধি তোর বউ হয়। হবি, চুপ কর এখন। শুভ সামনে চল। আবির নিধিকে কথাটা বলে শুভকে নিয়ে এগিয়ে আসে। নিধি আবিরের শেষ কথাটা শুনে আবিরের দিকে অবাক হয়ে তাকায়। হঠাৎ মস্তিষ্ক আবিরকে নিয়ে ভাবতে ব্যস্ত হয়ে যায়। দেখুন, সব কথা তো ফাইনাল হয়েই ছিল। ছেলে মেয়ে দেখার বিষয়টা একটু আনুষ্ঠানিকে করা হয়েছিল। নীরব আর নীরা যদি মত দেয় তবে 3 দিন পর বিয়ের কাজ শেষ করতে পারি। আমাদের কোনো সমস্যা নেই, আমরা সবকিছু আগে থেকেই রেডি করে রেখেছি। নীরা নীরবকে পছন্দ করে, তাই 3 দিন পর বিয়ের দিন ঠিক করা যেতে পারে।
আমাদের নীরবও নীরাকে পছন্দ করে, এই নিয়ে কারো কোনো মতামত আছে? আসলে নীরা আর ওর পাশে থাকা মেয়ে বর্ষা একে অপরের কাছের বন্ধু, তাই 3 দিন পর বর্ষাকেও বিয়ে দিতে চাচ্ছিলাম আমরা। একদিনে দুটো বিয়ে, এটা তো আরো দারুণ হবে। ঠিক আছে, সবকিছু ফাইনাল, বিয়ে 3 দিন পরেই হবে। সবাই মিষ্টিমুখ করতে থাকে। শুভ আর আবির দূরে দাঁড়িয়ে আছে। জিসান এগিয়ে আসে আবিরের দিকে। আবিরের পাশে দাঁড়িয়ে তাচ্ছিলে হাসি দিয়ে বলে, বলছিলাম না বর্ষা আমার হবে, কেউ তা আটকাতে পারবে না। বর্ষা শুধু আমার। বিয়ের দিন ঠিক করা হয়েছে, এখনো বিয়ে হয়নি, খুশি হওয়ার কিছু নেই। হা হা, শোন, তোকে একটা কথা বলি, বর্ষাকে বিয়ে করার কোনো ইচ্ছে আমার নেই। তবে একটা গোপন ইচ্ছার কথা বলি, বর্ষাকে শুধু ব্যবহার করতে চাই। এক রাত হোক আর 1 মাস হোক, তাকে শুধু বিছানাতেই ব্যবহার করব। তোকে আমি আবির, জিশান তুই এখান থেকে যা। আবির ভাই, হ্যাভ এ রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। হা হা। জিসান কথাটা বলে সেখান থেকে চলে যায়। বড় মা আবিরের হাত ধরে রাখে। আবির শুধু রাগি চোখেই তাকিয়ে থাকে জিসানের দিকে। বড় বলে, আবির প্লিজ, বর্ষার জন্য মন খারাপ করিস না, আমি আছি তো, তোর জন্য রাজকন্যা এনে দেব। আমার বর্ষাকে চাই, আর সে আমার হবেই, এটা আমি বলে দিচ্ছি। যাও এখন সামনে থেকে, কিছু ভালো লাগছে না। বড় মা আবিরের কাছ থেকে চলে যায়। আবির বর্ষাকে খোঁজার চেষ্টা করে। হঠাৎ আবির শুনতে পায়, আমাকে ভালোবেসে কোনো লাভটাই তুমি পাবে না, পুরোটা লস হয়ে গেল তোমার। আমি তোমার ভাইকে বিয়ে করতে যাচ্ছি, প্রেমিকা যখন ভাবি। তুমি পিছনে কখন আসছো আর কি বললে? প্রেমিকা যখন ভাবি, এটা উল্টো করো জিসানের জন্য, ভাবি যখন বউ। তোমার এমন ননসেন্স কথা শোনার কোনো ইচ্ছে আমার নেই, তোমাকে আমার সহ্য হয় না। 3 দিন পর বিয়ের সব দায়িত্ব তুমি নেবে, এটাই বলতে আসলাম। বাই মিস্টার হাবাগোবা। বর্ষা কথাগুলো বলে এখান থেকে চলে যায়। বর্ষা আজ অনেক পাপী। এতদিন সে অনেক ছেলেদের সাথে মজা করেছে, কাউকে কখনো ভালোবাসেনি বা ওভাবে দেখেনি, কিন্তু এতদিন পর জিসানকে সে ভালোবাসছে। আবার জিসানকে বর্ষা পেতে যাচ্ছে। আর কি চাই বর্ষার? সে এখন এসব ঝামেলা থেকে বের হতে চায়, জিসানকে আপন করে নিতে চায়। শুভ বলল, কিভাবে তুই বর্ষাকে নিজের করবি? সেটা সময় হোক, টের পাবি। আমি লুজার, তাই না? লুজারের জন্য এক বলই যথেষ্ট 6 মারার জন্য, কারণ লুজার যেটা খেলবে সেটা ও মনোযোগ দিয়েই খেলবে। আমিও খেলবো, তবে 6 নয়, বর্ষাকে কাছে পেতে। আবির কথাগুলো বলে বাইরে এসে গাছের নিচে বসলো। খুব কান্না পাচ্ছে ওর। সবার সামনে বর্ষাকে নিজের করবে বললেও কি করবেও নিজেই তা জানে না। সে এমনিতেই সাদাসিধে একটা ছেলে। বর্ষাকে নিজের করে পাওয়ার বাসনা বিশাল। নীরবে শুধু কাঁদতেই জানে আবির। আবির পারছে না আর এত কিছু সহ্য করতে। সে কখনো বড় মা ছাড়া কারো থেকে ভালোবাসা পায়নি। দেশে আসার পর বড় মা ভালোবাসা দেয়, কিন্তু বাকি সময়ও একাই কাটিয়েছে, কেউ তার পাশে থাকে না। আবির এজন্য চুপচাপ হাবাগোবা হয়ে গেছে। আবিরকে একা বসে থাকতে দেখে মীরা কোনো দিক না তাকিয়ে হন হন করে হেঁটে আবিরের সামনে এসে দাঁড়ায়। নীরবে একটু পরে এখান থেকে চলে যাবে, কিন্তু তার আগে মীরা আবিরের সাথে কথা বলতে চায়। আবির কাছে এসে কিছু সময় আবিরের মুখের দিকে তাকিয়ে থাকেও, তারপর পাশে ফাঁকা জায়গাতে দেয়। মীরা বসলো। কিছু সময় নীরব হয়ে বসে থাকার পর প্রশ্ন করে, মিস্টার আবির, কেন করলেন এমন? কি করেছি আমি? সেদিন কেন চলে এসেছিলেন? আমাকে কেন বলেননি আপনি ভাবির কাজে? আমাকে কেন বলে আসেননি আপনি? আমাকে খুঁজেছিলা? অনেক, তবে কোথায় খুঁজবো সেটা জানতাম না। মনে মনে আপনাকে খুঁজেছিলাম। বারবার একটাই প্রশ্ন জেগেছিল মনে, কেন তুমি চলে গিয়েছো? তোমাকে কি কখনো দেখতে পাবো না আর? হাসলেন কেন? তোমার ভাবনাতে আমাকে তুমি করে বললা। যাই হোক, তোমাকে অনেক ধন্যবাদ। আমাকে অনেক সেবা করেছিলে। তুমি না থাকলে হয়তো আমি এতদিনে সুস্থ হতে পারতাম না। সরি। এইভাবে কেন বলছেন? আবির মীরার প্রশ্নের উত্তর দেয় না। সেখান থেকে উঠে চলে যায়। মীরা শুধু চেয়ে চেয়ে দেখে।
নীরা পেছন থেকে আবিরকে ডাকার সাহস দেখায় না। অন্যদিকে নীরব নীরার দিকে একটি প্যাকেট বাড়িয়ে দেয়। নীরা প্যাকেট হাতে প্রশ্ন করে, কি আছে? খুলে দেখো। বেনারসি? ওয়াও, আমার পছন্দের রং। তোমাকে তো কখনো পছন্দের রং নিয়ে কিছু বলিনি। এটা তোমার কাজিন জানিয়েছিল তোমার এমন বেনারসি পছন্দের হবে। কি বলো? ওর সাথে তোমার কিভাবে দেখা হয়েছিল? 3-4 দিন আগে তো আবির আমাদের বাসাতেই ছিল। তোমাকে না বলেছিলাম একটা ছেলের কথা? সেই ছেলে তো আবির। কি? ও তোমাদের বাসায় ছিল আর আমাকে জানালে না? আচ্ছা, সব বলছি। নীরব সবকিছু জানায় নীরাকে। এদিকে আলিফ সাহেব আবিরের কাছে এসে দাঁড়ালো। আবির ওনাকে দেখে সালাম দেয়। আবির মাথা নিচু করে আছে। আলিফ সাহেব ঝাড়ি দিয়ে বলে, তোমার সাহস দেখে তো অবাক হচ্ছি। দেখতে তো হাবা হলেও তুমি না বলে চলে আসো কিভাবে? সরি স্যার, ভাবছিলাম একটু সারপ্রাইজ দেই। জানো তোমাকে আমি কত খুঁজেছি। প্রয়োজনে নাকি অন্য কারণে? মানে? আপনি আমাকে আপনার কোনো কাজে ব্যবহার করবেন সেজন্য খুঁজেছেন? তুমি বুদ্ধিমান বেশ, এই জন্যই তোমাকে পছন্দ। মিস্টার রহস্যময়কে খুঁজছেন? তাকে এত সহজে পাবেন না। সহজে পাওয়া গেলে সে রহস্যময় কেন হয়েছে? দুটো কাজ করুন। মিস্টার রহস্যময়ের কাছের কোনো মানুষ থাকলে তাকে গোপনে নিজের দলে নিন। আপনি রহস্যময় কাউকে বানিয়ে রহস্যময়ের মতো কাজ করাতে থাকুন, তাহলে আসলটা বেরিয়ে আসবে। আছে তো একজন খেচর, আফজল সাহেব, মানে তোমার বাবার বন্ধুর সাথে যিনি আসে, ওনার ছেলে হলো রহস্যময়। আর ওনার সাথে একজন সহকারী আছে, ইস্তাক নাম। সে হলো আমাকে সব খবর পাঠিয়ে দেয়। সব রেডি, শুধু দরকার একজন মিস্টার রহস্যময়কে। তুমি হবে মিস্টার রহস্যময়। আমি শুধুমাত্র এই একজন ব্যক্তির কাছে বুদ্ধিমান, বাকি সবার কাছে হাদারাম। তাই আলিফ সাহেবের কথা শুনে মুচকি হাসল আবির। আলিফ সাহেব আবারও জানতে চায়, আবির কতটা হবে আমার রহস্যময় ছেলে? আপনি যেহেতু আমাকে হেল্প করেছিলেন, আপনাকে হেল্প করাই যায়। ওকে আসল রহস্যময়কে খুঁজে দেব। বাই বলে সেখান থেকে চলে গেল। আলিফ সাহেব অনেক হ্যাপি। অন্যদিকে সুমন বাইক নিয়ে আকাশ স্যারের ক্যাম্পাসে এসে দাঁড়িয়েছে। একটু পর সাইফ আসবে এখানে। আকাশ স্যার বের হলে তিনজনই গ্রামের উদ্দেশ্যে বের হয়ে পড়বে। বর্ষার বিয়ে কারোর সাথে হতে দেবে না ওরা। বিশেষ করে সাইফ তো কখনো চাইবে না বর্ষার বিয়ে হোক। যদি বর্ষাকে ওরা সবাই না পায়, মানে সবাই তো বর্ষাকে চায়, কিন্তু কেউ যদি পায় তাহলে বর্ষাকে তুলে আনবে। এটাই ওদের প্ল্যান। বর্ষা নিজের না হলে কাউকে হতে দেবে না তাকে। সাইফ কোথায়? বর্ষার বিয়ে আটকাতে হবে। সাইফ এখন এসে পড়বে, আর বর্ষাকে আমরা দরকার হলে তুলে নিয়ে আসবো। আগে খোঁজ নিতে হবে গ্রামে বর্ষা আর কোনো ছেলের ঝামেলা করছে কিনা। যদি করে, তার সাহায্যে বর্ষাকে সোজা তুলে আনবো। এরপর এক এক করে বর্ষাকে শাস্তি দিব। চলো তাহলে গ্রামে, সাইফ আসছে। সুমনের কথা শুনে গেটের দিকে তাকায় আকাশ। সাইফ বাইক নিয়ে এগিয়ে আসছে। সাইফের মনে একটাই চিন্তা, বর্ষা তাকে ভালোবাসে। বর্ষাকে সে সবার থেকে